এই রেকর্ডের একটা অপশন রেখে তো আমি তোমাদের জীবন হুমকির মধ্যে ফেলা দিয়েছি। তোমরা তো ক্লাসে না কে? আসো, জানো তো ভাইয়া রেকর্ড রাখবে, ক্লাস না করলেও সমস্যা নাই। ঠিক আছে, যদি কোনো অপশন না এর- থাকতো তাহলে ঠিকই ক্লাস করতাম। এরকম কোনো কিছু না। লাইভ আর হচ্ছে রেকর্ড আলাদা জিনিস দুইটা। হ্যাঁ, যে কোনো জিনিসই লাইভ ভালো। ঠিক আছে, ধরো। লাইভে প্রশ্ন করা যায় না বলতে? রেকর্ডে কাকে হ্যাঁ, প্রশ্ন করা প্রেম যায়? রেনেসাকে এটা ছাড়া কি? চলে না ক্লাস হচ্ছে। রেনেসা না আসলে প্রেমারে দেখি না। সবসময় দুইজন একসাথে আসে। এখনো হয়তো রেনেসা করতেছে না বলে প্রেমাও করতেছে না। ওরা দুইজন কত সুন্দর বান্ধবী। আচ্ছা, তাহলে বিয়েও কি রেনেসা না করলে প্রেমা করবেন না, তাই তো? বলি কি এমনি। হ্যাঁ আপু, তোমার তো ফার্স্ট টাইম খুব অ্যাক্টিভ দেখছিলাম, তুমি ক্লাসে থাকো না। আমি তো রেগুলার তো ক্লাস নেই না, সপ্তাহে ক্লাসই নেই 3 দিন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, নেক্সট টাইম মিস দিও না। রেগুলার রেগুলার। হ্যাঁ বলো। হ্যাঁ। শুরু করে দেন। 13% চাপ আছে এখন। হ্যাঁ, আজকে রাতে পেয়ে যাবা, রাখি। আচ্ছা। ও খুবই ব্যস্ত ভাইয়া, আমি একটু বাহিরে আসছি ভাইয়া, আমার ছোট ভাইয়া আসছে। ঠিক আছে, জীবনে সবাই ব্যস্ত, শুধু ব্যস্ত না আমি। ভাইয়া আমিও ব্যস্ত। আমি 9:45 বাসায় এসে খাবার খেয়েই রেডি হয়েছে আপনার ক্লাসের জন্য। আচ্ছা, এটাই উচিত হওয়া। আমাদের নিজেদের কাজকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। আসলে এটা হচ্ছে প্রায়োরিটির ব্যাপার, তুমি যত ব্যস্তই থাকো। ঠিক আছে, লাইক আমার এখন আনন্দ করতে মন চাইতেছে, আমি ওইটাকে প্রায়োরিটি দিব, তখন আমি অন্য কোনো কিছুই করব না। এটা আমার ফ্যাক্ট, যখন আমি রিল্যাক্সে থাকার চেষ্টা করি। তো আসো, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড। আচ্ছা, প্রিফেস কি, কে বলতে পারবা? হোয়াট ইজ প্রিফেস? হোয়াট ইজ প্রিফেস? এই কি হইলো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ চলে গেল, জি ভাই। লিঙ্কে চলে গেল ওয়ার্ডসওয়ার্থ। কিসের লিঙ্ক পেতে? প্রিফেস মিন্স ইন্ট্রোডাকশন, আচ্ছা। সূচনা, ভূমিকা। আচ্ছা, এবার দেখো, হোয়াট ইজ লিরিক্যাল, সরি প্রিফেস না। আচ্ছা, তোমরা তো লিরিক্যাল ব্যালাড তো জানো না? এটা না পড়ছিলাম তো জানলে তো, লিটারেচারে ফার্স্ট ইয়ারে। এটা এটা যদি না জানো তাহলে তোমাদের ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে আবার, বুঝছো? না ভাইয়া জানি। ঠিক আছে, তাহলে আমরা লিরিক্যাল ব্যালাড জানি। লিরিক্যাল ব্যালাড হচ্ছে আমাদের কি, গীতি কবিতা, তাই তো? ঠিক আছে, আর গীতি কবিতা, তোমাদের লিরিক্যাল ব্যালাডটা কে লিখেছে বলো তো? জি। লিরিক্যাল ব্যালাডটা কে লিখেছে? এসটি কলোরিজ আর সোয়ার্জত। আচ্ছা, তাহলে তারা লিরিক্যাল ব্যালাড লেখার আগে তারা মানুষকে এই লিরিক্যাল ব্যালাড সম্পর্কে আগে জানাইছে। ঠিক আছে। ভূমিকা, এরকম কোনো কিছু প্রিফেস? Yes. তার মানে কবিতা বা যে কোনো বই তোমরা যখন নীলক্ষেতের মোড় থেকে কিনো, তখন দেখবা যে বইয়ের শুরুতে রাইটার কিছু লিখেছে। ঠিক আছে, তো এইটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সেকশন অফ এ বুক। তার মানে প্রিফেস মানে কি, ইন্ট্রোডাক্টরি সেকশন ইন্ট্রোডাক্টরি। কি অফ বললেন? এ বুক। ঠিক আছে, অফ এ বুক। বাট এই বুকের ইন্ট্রোডাকশনারি সেকশনটা এত হাইপ তুলছে বিকজ এইটা হচ্ছে একটা নতুন ধরনের রাইটিং। তো মানুষ তাই নতুন ধরনের যে কোনো জিনিস পড়ার আগে সেটাকে অ্যানালাইসিস করবে। ইটস ভেরি ন্যাচারাল না? ওকে, তো মানুষ কি করছে, ওইটা আগে অ্যানালাইসিস করছে যে ওরজত কি বলছে। এখন আবার তুমি যখন নতুন কিছু আনবা বাজারে,
তখন কিন্তু তোমাকে ওইটার সম্পর্কে আগে মানুষকে জানতে হবে, জানাইতে হবে। ঠিক আছে, যে আমি এই জিনিসটা আনছি, এই জিনিসটা তোমরা পড়ো, তাহলে কি তোমরা এই এই জিনিসগুলোকে অনুধাবন করতে পারো। ঠিক আছে, তার মানে রাইটার একটা নতুন ধরনের রাইটিং নিয়ে আসছে, রাইটার একটা নতুন ধরনের বুক পাবলিশ করতে যাচ্ছে। তার আগে সে একটা ইন্ট্রোডাক্টরি সেকশন দিল, যে হোয়াট ইজ লিরিক্যাল ব্যালাড, হোয়াট ইজ প্রিফেস, হোয়াট ইজ দ্য নিউ ট্রেডিশন অফ রাইটিং অফ এ পোয়েট্রি। তার মানে সোজা কথা হলো, লিরিক্যাল ব্যালাড শিখাবে আমাকে রাইটার, সেই সম্পর্কে যে আলোচনা করছে সেটা হচ্ছে প্রিফেস। আবারও বলছি, রাইটার লিরিক্যাল ব্যালাড আমাদেরকে শিক্ষা দিবে। তো লিরিক্যাল ব্যালাড কেমন হওয়া উচিত, এটার ফাংশন কি, সেইটার জন্য কি এই প্রিফেস। এবার আসো, শুধুমাত্র রাইটার তো এরকম অনেক রাইটারই তো অনেক নতুন কিছু লিখছে, তো এইটা কেন এত হাইপফুল? আচ্ছা, এইটা হাইপ তুলছে বিকজ তোমাদের এখন নিয়ে যাব কোথায় জানো? রোমান্টিসিজমে। রোমান্টিসিজম, তার মানে দেখো, তোমাদের কাছে যখন লিটারেচার পড়ছিলা রোমান্টিক এইটিন এজ। সেঞ্চুরি, রোমান্টিক এজ। হ্যাঁ হ্যাঁ, রোমান্টিক এজটা কেমন লাগছিল তখন? শিফা, তোমার কেমন লাগছিল রোমান্টিক এজ? কোয়েশ্চেন ইজি ছিল। শিফা পড়ছিলা রোমান্টিক এজ? হ্যাঁ। কেমন লেগেছিল? হুম, ভুলে গেছো? খারাপ না, আচ্ছা, কিছুটা। তোমাদের যদি লিটারেচারে সবার কাছে বইটা থেকে আরে থাকে বা আয়া। ফার্স্ট ইয়ারের নোটস গুলো থাকে, তোমরা ওইখান থেকে রোমান্টিসিজমের সম্পর্কে আবার পড়বা। তার মানে বাসায় একটা SW দিয়েছি, ফার্স্ট ইয়ারের লিটারেচারের রোমান্টিসিজম পড়বা। কেন? কারণ নাইলে এটা ভালো করে বুঝতে পারবা না। ফার্স্ট ইয়ারের রোমান্টিসিজম পড়বা, এই ক্লাস দেখবা পানির মতো সোজা লাগতেছে। এখন বলো, তোমাদের কি ফার্স্ট ইয়ারে পড়া পড়াবো না নিজেরা পড়ে নিবা? ওটা আমি পারি তো, পড়ছি তো, মনে আছে তো কাহিনী। আচ্ছা, কেন বলছি? কারণ রোমান্টিসিজমে আমরা ক্যারেক্টারিস্টিক শিখছিলাম, যে রাইটার কি করবে, বেসিক জিনিস নিয়ে আলোচনা করবে। রাইটার সর্বসাধারণ মানুষকে নিয়ে লিখবে, রাইটার গরিব মানুষ চাষা চষাদের নিয়ে লিখবে। ওকে দিনে লিখবে। অন দা আদার ওয়ে, তারা নিউ ক্লাসিক্যাল ওয়েতে মানুষ কিভাবে লিখতো, অনেক বেশি ডিফিকাল্ট ওয়েতে হাই ওয়ার্ড ডিকশন ইউজ করতো, যেখানে এইখানে ওয়ার্ডস সবগুলা সেগমেন্ট নিয়ে কথা বলছে। দ্যাট মিনস হু উইল বি দ্য রিডার, হু উইল বি দ্য রিডার। বেদার রিডার। আচ্ছা, দ্য রিডার। তারপর, হোয়াট ইজ দ্য পারপোজ অফ লিরিক্যাল ব্যালাডস, অফ লিরিক্যাল ব্যালাডস। আচ্ছা, পাশাপাশি লিখে রাখো, আমি যতবার লিরিক্যাল ব্যালান্স বলবো, এটা শুধু আর লিরিক্যাল ব্যালান্স থাকবে না, এটা রাইটার ইন্ডিকেট করবে অল রাইটিংস অফ দা রোমান্টিক সিজন। রোমান্টিক এজ। রোমান্টিক এজ। তার মানে রোমান্টিক এজের রাইটিং কেমন হওয়া উচিত, রাইটার সবকিছু সম্পর্কে এই লিরিক্যাল ব্যালাডকে আর কি একটা সিগন্যাল ধরে সে তার রাইটিংটা এক্সপ্রেস করছে, তাই তো? আচ্ছা, তারপর কি সে বলছে? ল্যাঙ্গুয়েজ। সে সব থেকে বেশি কথা বলছে কি নিয়ে? ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপর হচ্ছে ফাংশন অফ পয়েন্ট। ফাংশন অফ পয়েন্ট, তার মানে এই রাইটার গুলো বা যখন রাইটিং লিখবে, তারা কি সবাইকে লিখতে পারবে? বলো তো, সব মানুষের কি ক্ষমতা আছে লেখার? হ্যাঁ, সবাই কি পয়েট হইতে পারে চাইলেই? না। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ উল্টা কথা বলছে। সে বলছে আগে এরকম নিয়ম ছিল, এই কবিতা লিখবে, মানে কবিতা লেখাটা হয়েছে বিরাট ধরনের অ্যারিস্টোক্রেসি একটা ব্যাপার।
মানে কবিদের মানুষ খুব রেসপেক্ট দিত। বাট সে এখানে বলছে যে যে কোনো মানুষ কি করতে পারবে, কবিতা লিখতে পারবে। তার মানে একটা, কেন বাংলিশ লিখে যেমন লাইক ফর এক্সাম্পল জসিমউদ্দিনের মধ্যে উল্লেখ শিক্ষা হবে? ছিল না। সে কি ছিল, গ্রামের মানুষ, গ্রামীণ জীবন নিয়ে সে কবিতা লিখেছে, তারপর সে কবি হয়ে গেছে। ঠিক অর্জু তো হচ্ছে ওরকমের, চিন্তা করতো তো ওই যে ওই হিসাব যে করলে তো কবি নজরুলও অশিক্ষিত ছিল। কবি নজরুল অশিক্ষিত ছিল, কিন্তু কবি নজরুলের আর কি তোমাকে পল্লী কবি বলা হয় না কেন বলো তো? কারণ কবি নজরুল কিছু শিক্ষা গ্রহণ করেছে, সেটা হয়তো সার্টিফিকেটধারী শিক্ষা না, কিন্তু তার মধ্যে তো জিনিস ছিল, তাই না? জিনিস ছিল না, অনেক উচ্চ উচ্চ ওয়ার্ড বলতো যেগুলো তুমি আমি উচ্চারণ করতে গেলে 4-5টা দাঁত খুলে হাতে চলে আসবে। কি ভাইয়া, বিদ্রোহী কবিতা পড়ছিলাম, আমার মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে। তো ঠিক ওরজত এটা বলছে যে কি, ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ পয়েন্ট কি, পয়েন্ট দিয়ে কি রকম হবে। ঠিক আছে। তার মানে আমি যে শুরুতেই তোমাদের এগুলো পড়ানো শুরু করে দিতাম, তোমাদের সব মাথার উপর দিয়ে যাইতো। এখন এইগুলো নিয়ে বলতেছি, তার মানে কি, আমার সবগুলো ডিসকাশন এই রাইটিং এর মধ্যে আছে। ঠিক আছে, তার মানে এই ডিসকাশন গুলো নিয়ে রাইটার কি করছে, এই বইটা লিখছে। তার মানে তুমি এই 5টা পয়েন্ট যদি মাথায় রেখে পড়ো, তাহলে তোমার পড়াটা হয়ে যাবে ইজি। আর এই 5টা পয়েন্ট যদি মাথায় রেখে না পড়ো, তখন হয়ে যাবে কঠিন। পাশাপাশি তোমাকে আর কি মাথায় রাখতে হবে, ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিক এজ, স্টিক্স অফ রোমান্টিক এজ। এই ক্লাসটা মনে করো আজকে যদি মনে করো পাবলিকলি দিতাম, এটা মনে করো সবাই সেই লেভেলের মনে করো ক্লাস বিভিন্নভাবে করতো, কিন্তু এই ক্লাসটা পাবলিকলি দেই নাই, কারণ তোমরা কষ্ট করে পড়ো, এটা হলো তোমাদের ডিজার্ভ করো। ঠিক আছে। সো কিছু কিছু ক্লাস আছে পাবলিকলি দেওয়া যায় না। আশিক, তোমাদের দেখো তো তোমাদের ব্যাচে কেউ জয়েন করবে কিনা, তোমাদের ব্যাচে তো অনেক স্টুডেন্ট ফ্রি ক্লাস করছে। ভাই সামনের মাস তো আমাদের ভাইয়া ক্লাসের করবে আপনার একজন সাথে হতে এটা পারে। নিয়ে আমি কথা বলতাম। কি বলছো? আমার সময় হচ্ছে না এইভাবে। একটু বইলো তো। করবে। আমাদের ক্লাসে একজন হতে পারে, ওকে আপু, বলছিল থ্যাংক সামনের ইউ। ওকে, ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিক এজ। ঠিক আছে। তো আমাদের রোমান্টিক এজের ক্যারেক্টারিস্টিক্স সবাই বাসায় লিখো, বাসায় অবশ্যই এইটা পড়বা। কথা আমি বলবো কত? এইটা না পড়াইলে পড়াইতে পারবো না। কারণ তুমি আশিক তোমরা যতই মনে করো তোমরা এখনো ওই ফার্স্ট ইয়ারেরটা জানো, কিন্তু আগের মতো সেই পারাটা তোমাদের মধ্যে না, আছে, থাকার কথা না। তাহলে তোমাদের বাসায় অবশ্যই ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিক এজ, দ্যাট মিনস তুমি হোয়াট ইজ লিরিক্যাল ব্যালাডস কি এটা জানো, ক্যারেক্টারিস্টিক্স জানো, তারপর ওয়ার্ডসওয়ার্থ কোলরিচ দুইজনের সম্পর্কে অ্যাটলিস্ট জানো, দ্যাটস এনাফ। ওকে, তাহলে আমরা এটা মার্ক করে দিই, এটা বাসায় সবাই লিখে রাখো। এবার আসো Wordsworth explains that the first edition of Lyrical Ballad was published. দেখবা এতক্ষণ আমি যে কথাগুলো বলছি ঘুরে ফিরে এগুলোই আসবে। আর কঠিন ওয়ার্ড বর্জন করবা, কঠিন ওয়ার্ড কি করবা, বাদ দিয়ে ফেলবা। যত রকমের কঠিন ওয়ার্ড আসবে আমি ধরে ধরে কাটবো, ঠিক আছে? Wordsworth explains that the first edition of Lyrical Ballad was published as a sort of experiment, as a type of experiment. তোমরা শর্টের সাথে খুব একটা ইউজ টু না, type of experiment to test the public reception of poems that use the real language of man in test of vivid sensation, different vivid but the different
ঠিক আছে, তাহলে ভিভিড বাদ দিলে কি হবে? ডিফারেন্ট। তাহলে ভিভিড বাদ দিয়ে দিলাম, ডিফারেন্ট। এখানে কেটে দিছি কেন বলো তো? জানি তুমি এই ওয়ার্ডটা যদি শিখার ইচ্ছা থাকে শিখে নিতে পারো। ঠিক আছে, ডিফারেন্ট, ডিফারেন্ট সেন্সেশন। ওকে, তার মানে এইটুকু যদি আমি একটু এক্সপ্লেন করি, ওয়ার্ডসওয়ার্থ এই ফার্স্ট বুকস অফ লিরিক্যাল ব্যালান্স, লিরিক্যাল ব্যালান্সে কিন্তু কয়েকটা বই বের হয়েছে, সরি দুইটা বই বের হয়েছে। তো যেটা পাবলিশ করা হয় একটা এক্সপেরিমেন্ট হিসাবে, মানে কি আমরা যখন নতুন কোনো জিনিস আবিষ্কার করি বা নতুন কিছু ইয়ে করি সেটাকে আমরা কি বলি? এক্সপেরিমেন্ট। টু টেস্ট দ্য পাবলিক রিয়েকশন অফ পয়েমস, পাবলিকরা কবিতাগুলোকে কিভাবে ইউজ করে সেটা দেখার জন্য ওয়ার্ডসওয়ার্থ এই কবিতা রাইটিংটা লিখেছে। ওকে, এবার আসো কি বলছে এখানে। সে বলছে এই কথাটাই আবার অন্য ভাষায় বলছে, দ্য রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ ম্যান ইন এ স্টেট অফ ডিফারেন্ট সেন্সেশন। তো সে কি জাস্টিফাই করছে, এই কি এক্সপেরিমেন্টটা করছে সে এখানে বলছে যে দ্য রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ ম্যান, মানুষের আসল যেই ভাষা, ইন এ স্টেট অফ ডিফারেন্ট সেন্সেশন, মানুষ ডিফারেন্ট ভাবে ভাষাটাকে নেয়। ঠিক আছে, তো তুমি আশিক, তোমাকে যদি বলি যে লাইক ফর এক্সাম্পল যদি বলি আশিক, তুমি যাও গিয়ে কি করো, লাইক একটা কবিতা লেখ, তুমি এটা অর্ডার হিসাবে নিতে পারো। ঠিক আছে, আবার কি বললাম, তুমি ওই যে সেই আহ উইলিয়াম ব্লেকে যে পড়ার মতো, যে একটা হেভেনলি চাইল্ড যে বললো যে আমার জন্য একটা একটা কবিতা লিখো বা একটা পাইপের সং, সেইটা সেই ভাবে নিতে পারো। তো আমরা ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট সেন্সেশন রয়েছে। দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ সাকসেসফুল, তার মানে আমরা জানি যে কি লিরিক্যাল ব্যালাড কি খুব মার্কেটে চলছিল না তখন, তাহলে কি এক্সপেরিমেন্ট কি খুব সাকসেসফুল ছিল না? বেটার দেন ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এক্সপেক্টিং, এন্ড মেনি ওয়ার প্লিজড উইথ দ্য পয়েমস, এবং অনেকে এই কবিতা পড়ে অনেক খুশি হয়েছিল। তার মানে ইন্ট্রোডাকশন ক্লিয়ার, বুঝতে পারছো? পরীক্ষার হলে এখান থেকে মারলেই মনে করো ভালো নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, আশিক শিফা ক্লিয়ার? জি এবার আসো, Wordsworth জি acknowledges স্যার। that his friend Samuel Taylor Coleridge supplied several poems in the collection. Wordsworth acknowledge যদি না জানো, এটার পাশাপাশি দেখো, জানি তো, সহজ ওর। সহজ অর্থ যখন রাইটিং লিখবে তখন দেখবা যে এই ওয়ার্ড তোমার মাথায় আসবে না। ভাই তুমি আমার কয় প্রচুর ডিফিকাল্ট তুমি ওয়ার্ড মাথায় আসে ভাই লেখার সময়, আপনি জানেন না। ডিফিকাল্ট ওয়ার্ড মাথায় আসে? হ্যাঁ প্রচুর, সহজ ওয়ার্ড তখন আসতেই চায় না, আমি বিপদে পড়ে যাই, এই হচ্ছে বড় কথা। বেশি ডিফিকাল্ট ওয়ার্ড আসলে তো সমস্যা, ডিফিকাল্ট ওয়ার্ড আসলে হ্যাঁ এই রাইটিং এই লং সমস্যাটা করা আমি যায় ফেস করি। ওরা, আমি পরে সেন্টেন্স মিলাতে পারি না, সত্য কথা। না। সরি, তাহলে ওইটা কাটার ওর, কথা। হ্যাঁ সহজ ওয়ার্ড সেই জন্যই জানা লাগবে। নলেজ লিখলাম কেন আমি? ওয়ার্ডসওয়ার্থ নোস, ওয়ার্ডসওয়ার্থ নোস দ্যাট হিজ ফ্রেন্ড স্যামুয়েল টেইলর কলরিজ। শিবা বুঝতেছো? কঠিন কারো কাছে লাগলেই সহজ ওয়ার্ড মারবা, তাও পারফেক্টলি পরীক্ষার হলে লিখে আসতে হবে, দেখবা যে ধুমধুম নাম্বার। তো তুমি অ্যাকনোলেজেস ইউজ করতে গিয়ে আশিক, যদি তুমি রাইটিংটাই ভুলে যাও, তার মানে কি তোমার এর থেকে নোস ইউজ করা মাছ বেটার না? জি হ্যাঁ, ভাই। ওকে। জি। That his friend Samuel Taylor Coleridge supplied several poems in the collection. সেও অনেক কবিতা লিখছে। সাপ্লাইড না লিখে তুমি রাইটস লিখো। ঠিক আছে, তাহলে রিটেন লিখে লাগবে, রুট লিখে লাগবে না, সাবজেক্ট যেহেতু 2 নম্বরে আছে। রোড ওয়ার্ডটা একটু ইকোনমিক হয়ে যায়। ওয়ার্ড ইকোনমিক হোক সমস্যা নাই, রাইটিং যেন ইকোনমিক হয় না। মনে রাখবা কখনো উচ্চ ওয়ার্ড লিখলেই তুমি ভালো রাইটার হবে না। ভালো রাইটার তখন হবা যখন তুমি রাইটিং এ কোনো সেন্টেন্স মিস্টেক করছো না। ঠিক আছে, রাইট জি সেভারাল ভাই, পয়েন্টস। গ্রামাটিক্যালি কারেক্ট। হ্যাঁ, তুমি যদি ফুল ওয়ার্ড ডিকশন দিয়েও ভালো রাইটিং লিখো, তুমি অনেক ভালো নাম্বার পাবা। ঠিক আছে, ওকে।
several poems in the collection, including Rhyme of the Ancient Mariner. He then relates that he and his friend wish to start a new type of poetry. Poetry is a short scene in lyrical ballad. Poetry এক ধরনের নতুন দেখা, সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালাড। Wordsworth note that he was initially unwilling to write the preface as some sort of systemic defense of the new genre. কিছু ব্যক্তিগত বা সিস্টেমেটিক কারণে, ডিফেন্সের কারণে সে এটার প্রিফেসটা লিখতে একটা সময় চাচ্ছিল না। বিকজ হি ডাজ নট ওয়ান্ট টু রিজন এনিওয়ান টু, সে চায়নি টু রিজন, এটা রিজনটা প্রকাশ করতে এনিওয়ান ইনটু লাইকিং দিস পোয়েম, যাতে মানুষ এমনিই এই বইটা পছন্দ করে, সে এটা চাইছিল, বাট একটা পর্যায়ে লিখছে। তার মানে ওয়ার্ডসওয়ার্থ কেন এইটা নিয়ে চায় নাই, তার মানে এই প্যারাটা, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে না উল্লেখ করলেও হবে, ঠিক আছে। তাহলে এটা আমি বাদ দিয়ে দিলাম, শর্ট করে দিলাম, জানি তুমি লিখতে পারো। আজকের যে রাইটিংটা, এটা সবাই কিন্তু বাসায় পড়বা, বিকজ এইটা পড়লে ইন কেস অফ ভাইয়া যদি তোমার এখান থেকে কোনো ব্রড কমন না পড়ে, ধুমাধুম এটা মেরা দিবা, ভালো নাম্বারও পাবা, এটা আমি গ্যারান্টি দিতেছি। এটা আমি এমন ভাবে রাইটিংটা তৈরি করছি, এটার মধ্যে এমন নাই, এমন কিছু নাই। 1400 ওয়ার্ডের একটা রাইটিং, দ্যাট মিনস কি 3-4টা ব্রড কোশ্চেনের সমান, বাট সব আছে, ঠিক আছে। Wordsworth claims that just as authors have a right to use certain ideas and techniques. আচ্ছা, তো দেখো এখানে কি বলতেছে, ওয়ার্ডসওয়ার্থ ক্লেম করতেছে যে অ্যাজ এ অথর, অথর মানে কি বলতো, অথর মানে কি বলা যায় বলো? অথর লেখক না, রাইটার। রাইটার, কিন্তু ও ওয়ার্ডসওয়ার্থ কোন রাইটারের রাইটার, সম্পর্কে মেনশন করতে চাইছে বলো স্পিকার। তো? ওয়ার্ডসওয়ার্থ কোন রাইটার, স্পিকার কেন হবে, অথর স্পিকার কেন হবে? জি, অথরস কেন স্পিকার হবে? এখানে হবে না তো ভাই, এখানে হ্যাঁ, হবে না, হবে না। স্পিচ হইলে স্পিকার হইতো, ঠিক আছে। এই অথর তো অনেক রকমের হয়, ন্যারেটর বলতে পারবো, জি, ন্যারেটরটা ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে হবে, সবাই কলটা রিসিভ করতো, হ্যাঁ, সাবির কলটা রিসিভ কর, কানে কি শুনোস না, কলটা রিসিভ কর। পয়েন্ট, এখানে আমরা কি ইউজ করব, এস poets have a right to use certain ideas and techniques। তার মানে আমরা দেখো একটু আগে লিখছি ফাংশন অফ পয়েন্ট, ফাংশন অফ পয়েন্ট কে প্রিফেস প্যারাফেস করো, তাহলে দেখো কি আসে, টেকনিক্স অফ পয়েন্ট। তাহলে কি মিলছে? তাহলে আমাদের কোটেশন অনুযায়ী মিলছে, হ্যাঁ, বুঝতে পারছো আশিক, শিফা? টেকনিক এন্ড ফাংশন কোথায় ডিফারেন্ট? হ্যাঁ, Orzov claims that just as poets have a right to use certain ideas and techniques। তার মানে এই প্যারাগ্রাফে কি আছে বলো তো, ফাংশন অফ পয়েট, বুঝতে পারছো বাচ্চারা, লিটারেচার লাভাররা, বুঝতে পারছো কি বলছি? আমার কি নেটওয়ার্ক ঠিক আছে? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ না, নাকি তোমরা তোমরা হারাই গেছো? ওকে, নেটওয়ার্ক প্রবলেম করতেছে, বের করছে একবার, ঢুকাচ্ছে একবার। এখন কি শুনতে পাচ্ছ? জি জি। ওকে, আচ্ছা দেখো এখানে কি বলছে, ওয়ার্ডসওয়ার্থ ক্লেমস করছে যে জাস্ট অ্যাজ অথর্স, অথর্স কে কেটে আমরা কি লিখলাম, পয়েটস, হ্যাভ এ রাইট টু ইউজ সার্টেন আইডিয়াস এন্ড টেকনিক্স। তো আমরা ফার্স্টে বলছি এখানে আমরা ডিসকাস করবো ফাংশন অফ পয়েন্ট, তার মানে আমরা এইটাকে রাইটার এখানে কি বলছে, টেকনিক্স অর আইডিয়াস অফ পয়েন্ট, তাহলে কি সেম জিনিস না, সেম নাকি বলো? জি, তার মানে কি এটাকে জি, আমরা মার্ক করতে পারি না টেকনিক্স অফ পয়েন্ট। তার মানে তোমাকে যখন ফাংশন অফ পয়েন্ট বলবে লিখতে, তখন কি তুমি এখান থেকে
এই জিনিসগুলোকে হাইলাইট করবা। তো দ্যাটস অলসো হ্যাভ এ রাইট টু এক্সক্লুড আদার আইডিয়াস অ্যান্ড টেকনিক্স। সে বলছে যে তাদের, দে মানে তাদের, মানে পয়েন্টদের, অলসো হ্যাভ এ রাইট, তাদের এই অধিকারও আছে টু এক্সক্লুড, কি করা, যুক্ত করা, আদার আইডিয়াস এন্ড টেকনিক্স, অন্যান্য আইডিয়াস ও টেকনিক্স ইয়ে করতে পারে। তার মানে কিছু সার্টেন আইডিয়াস এন্ড টেকনিক্স বলে দিছে, বলছে যে শুধু এটার মধ্যে সীমাবদ্ধ না, তাদের আরো আইডিয়াও থাকতে পারে, টেকনিকও থাকতে পারে। In every age, different styles of poetry arises, and people expect different things from poetry. Very important line. ইন এভরি এজ, প্রতিটা সময় কি হয়, মানুষ, মানুষও নতুন কিছু চায়, আর পোয়েট্রিও কি নতুন কিছু মানুষকে দেয়। ঠিক আছে। হি গোস অন সাইট, বাট দে, হি গোস অন টু সে, সে বলতে চাইছে মেনি গ্রেট, গ্রেট ইয়েট, অনেক ভালো এখন পর্যন্ত, ডিফারেন্ট পোয়েটস অফ ওল্ড, ফ্রম ক্যাটালাস ট্রেন্স টু আলেকজান্ডার পোপ। ঠিক আছে, সে বলছে যে বলতে চাইছে যে মেনি গ্রেট ইয়ে ডিফারেন্ট পয়েটস অফ ওল্ড, মানে এখন পর্যন্ত বিভিন্ন ডিফারেন্ট পয়েট রয়েছে, ক্যাটালাস ট্রেন্স থেকে আলেকজান্ডার পোপ পর্যন্ত। ওরজোদ ওয়ান্টস টু ক্যাটালাস ইউজ, চ্যালেঞ্জ কোন এজে? একদম এটা ওল্ড হচ্ছে ইংলিশের নাকি? একদম ওল্ড এজের। Orzot want to use the preface to explain why he writes poetry the why he does, কেন সে এই কবিতা লিখেছে এবং কেন সে এটা করেছে, প্রিফেসটা করেছে। ওয়াই হি ডাজ বলতে কেন এই প্রিফেস, এন্ড ওয়ে হি ডাজ, কোন ভাবে কোন প্রক্রিয়াতে সে এই কবিতা লিখেছে। করে তার মানে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লিরিক্যাল ব্যালাডস, এটাও আমরা এখানে পাবো। Wordsworth relates that the main principal goal in writing the poems, তার মানে তোমাদের যদি কোশ্চেন আসে এরকমের ম্যানিফেস্টেশন অফ পোয়েট্রি, আমি কোশ্চেনটা একটু তোমাদেরকে দেখাই, এরকম কোশ্চেনটা যদি আসে, ঠিক আছে, আমরা কিন্তু এইখান থেকে বিভিন্ন জিনিস নিয়ে নিয়ে লিখবো। ঠিক আছে, তো এগুলো আমাদের পরের ব্যাপার, এগুলো আমি তোমাদেরকে পড়াবো না, তোমরা জাস্ট এই ক্লাস করলে তোমরা এরকম 10-12টা ব্রড নিজেরাই লেখার মতো ক্ষমতা অর্জন করে ফেলবা। আচ্ছা, Wordsworth realized that his principal goal in writing the poems in the lyrical ballad was to portray common life in an interesting and honest way. ওকে, অনেস্ট দরকার নেই, ইন্টারেস্টিং ওয়ে, তোমাদের যত শর্ট করে দেওয়া যায়, তাই না, way to appeal to readers' emotion by creating a state of excitement, sorry. তাহলে ইমোশনস বাই জেনারেটিং, তো কি বলছে যে দেখো, ওয়ার্ডসওয়ার্থ বলছে যে এই কবিতার মেইন উদ্দেশ্য হলো মানুষের কমন লাইফটাকে অনেক সুন্দরভাবে বা অনেক আনন্দদায়ক ভাবে প্রেজেন্ট করা, অ্যান্ড টু আপিল টু রিডার, রিডারদেরকে একটা আপিল করা বা রিডারদেরকে একটা দিকে নিয়ে যাওয়া, যে ইমোশন বাই ক্রিয়েটিং এ স্টেটমেন্ট, এ স্টেট অফ এক্সাইটমেন্ট, যে তোমার ভিতরে যে ইমোশন আছে, তোমার যে মনে করো ভিতরে আবেগ আছে, তোমার যে ভিতরে অনুভূতি আছে, সেগুলো কি একটা তোমার জন্য একটা আনন্দের একটা ব্যাপার, এবং কবিতার কাজ হচ্ছে এই অনুভূতিকেই এক্সপ্রেস করা। হি চোজ টু ডিপিক্ট কমন লাইফ, সে কি প্রকাশ করেছে মানুষের সাধারণ জীবনকে, বা সিম্পল লাইফও বলতে পারো, বিকজ ইন দ্য সিচুয়েশন পিপল আর জেনারেলি মোর সেলফ অ্যাওয়ার অ্যান্ড মোর, কারণ মানুষ যখন সাধারণ জীবনযাপন করে, জেনারেল জীবনযাপন করে, তখন কি তার লাইফটা অনেক বেশি সুন্দর থাকে এবং অনেক বেশি নিজের আত্মচিন্তা ভর করে এবং নিজে অনেস্ট থাকে। লাইক যে মনে করো, ধরো বিজনেস করে অনেকগুলো, পলিটিক্স করে অনেকগুলো, সে কিন্তু নিজের ফ্যামিলি, নিজেকে অতটা টাইম দিতে পারে না। কিন্তু যেই মানুষটা খুবই কমন লাইফ, অর্ডিনারি পিপল, দে ক্যান স্পেন্ড দেয়ার টাইম উইথ দেমসেলভস, তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে এবং নিজেরাই নিজেদের জীবনকে উপভোগ করতে পারে। অর্জুন এটা বলেছেন। তারপর কি বলছে, দ্য ফিলিংস দ্যাট অ্যারাইজ ইন দ্যাট কন্ডিশন আর সিম্পলার, মোর আন্ডারস্ট্যান্ডেবল অ্যান্ড মোর ডিউরেবল। ফার্দারমোর দ্য ল্যাঙ্গুয়েজ অফ পিজেন্ট্রি, পিজেন্ট্রি মানে কি বলতো?
কৃষির সাথে কি সম্পর্কিত এটা? ফার্মার। ল্যাঙ্গুয়েজ অফ ফার্মার্স, ঠিক আছে, বা ল্যাঙ্গুয়েজ অফ এগ্রিকালচার। আমি ফার্মার্সেরই বলি, ঠিক আছে, ফার্মার্স ইজ পিওর। চাষা বা কৃষি শ্রেণীর যে ভাষা, সেই ভাষাটা কি খুবই পিওর। অ্যাজ কমন পিপল আর ইন কনস্ট্যান্ট কমিউনিকেশন উইথ নেচার অ্যান্ড ফার অ্যাওয়ে ফ্রম সোশ্যাল ভ্যানিটি। তো আমরা এই 17th সেঞ্চুরিতে কি দেখেছি? সোশ্যাল ভ্যানিটি দেখছি না অনেক? দেখছিলাম। জি। কিন্তু যখন মানুষ এই কমন পিপলদের সাথে কমিউনিকেশন করবে, নেচারের সাথে কমিউনিকেশন করবে, তখন কি তাদের মধ্যে এই সোশ্যাল ভ্যানিটি গুলো বা সোসাইটির যে খারাপ দিকগুলো, সেগুলো আর তার মধ্যে থাকবে না। তার মানে প্রিন্সিপাল গোল কি? প্রিন্সিপাল গোল হচ্ছে কবিতা মানুষদের ইমোশনকে সাক করে নিয়ে আসবে, ঠিক আছে, এবং সেই জিনিসগুলো মানুষ যেন নিজেকে আনন্দ দিতে পারে, নিজেকে ভালো রাখতে পারে, নিজের জীবনকে পূর্ণতা দিতে পারে, সেই জন্য কবিতা লিখবে। এবং নতুন একটা কমিউনিকেশন হবে। তার মানে কি বলছে লাস্টে রাইটার? এটা একটা কনস্ট্যান্ট কমিউনিকেশন। এটা এমন একটা কমিউনিকেশন যেটা কখনো শেষ নাই এবং খুবই ন্যাচার। এবং তার সাথে নেচার যদি যুক্ত হয়, এটা কি মানুষকে সোসাইটির যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো থেকে তাকে দূরে রাখবে। এবার আসো কি লিখছে। আমরা এখানে বলছি, দেখো কি বলছি, ল্যাঙ্গুয়েজ বলছিলাম না? এবার আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো, ঠিক আছে। তাহলে কি বলছে, দ্য ল্যাঙ্গুয়েজ, আমরা যদি প্রেজেন্ট্রি মানুষের কথাই ভাবি, তাহলে ল্যাঙ্গুয়েজ কি হবে? কঠিন হবে? উচ্চ উচ্চ ওয়ার্ড হবে? বিদ্রোহী কবিতার মতো হবে, বলো না, বীর বলো উন্নত মমশির, এরকম হবে? রয়েছে হয় না, না, অবশ্যই না ভাই। এরকম হবে না। হবে কি, তোমরা যাবে ভাই যাবে মোর সাথে আমাদেরই ছোট গায়ে, ঠিক আছে, এরকম কবিতা হবে, তাই না? তার মানে দ্য জি জি। ল্যাঙ্গুয়েজ অফ প্রেজেন্ট্রি ক্যারিজ আ সার্টেন পার্মানেন্স। তো ল্যাঙ্গুয়েজ অফ প্রেজেন্ট্রি বা চাষাভূষাদের যে ল্যাঙ্গুয়েজ, এটা কি বহন করে? সব সময় পার্মানেন্স বহন করে। আনলাইক দ্য লফটি ল্যাঙ্গুয়েজ অফ দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, যেটা বহন করে না, সেটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল রাইটাররা যেটা করতো, সেটা কি ক্ষণস্থায়ী ছিল, সেটা আজ আছে কাল নাই। বাট সহজ সাবলীল লেখা এটা সর্বজনীন, ঠিক আছে। তাহলে সহজ সহজ সাবলীল ভাষায় যে লেখাগুলো, সেটা হচ্ছে সার্বজনীন লেখা, সেটা মানুষ সর্বদা পড়বে। ইউনিভার্সাল। সার্টি- আর তোমরা কিন্তু তোমাদের একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে ইউনিভার্সালিটি এন্ড, আর এটা কি যেন পরে ছিল না, এটা পরে পড়াবো। সবকিছু এখন শিখাইলে তোমরা বলবো ভাইয়া আমরা থার্ড ইয়ার উঠে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আচ্ছা, ওকে। আলোচনা করছি ইউনিভার্সালিটি যে ইয়া পড়াইতে গিয়ে, প্যারাডাইস লস্ট। আচ্ছা, এবার আসো কি বলছে। সে বলছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ পিজেন্ট্রি এটা পার্মানেন্স বহন করবে। দ্য লেট নিউ ক্লাসিক্যাল পোয়েটস, লেট নিউ ক্লাসিক্যাল যেসব পোয়েট ছিলেন, বিলিভ করতো যে লফটি পোয়েট্রি, লফটি পোয়েট্রি মানে কি? মানে দ্য পোয়েট্রি হুইচ ওয়াজ রিটেন ইন লফটি অর গ্র্যান্ড স্টাইল, দ্যাট মিনস ওয়ার দ্য রাইটার ইউজ কি হাই ওয়ার্ড ডিকশন, ঠিক আছে। তার মানে লফটি পোয়েট্রি কি? লফটি পোয়েট্রি কিন্তু প্রায় প্রায় বলা হবে লফটি